শুরু করবো। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই খুবই ভালো আছো। ট্রাই অ্যাডমিশন আমাদের যে টানা 25 দিনের ফ্রি ক্লাস হচ্ছে তোমাদেরকে নিয়ে, প্রতিদিন আমাদের বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান প্রতিটি টপিকেরই ক্লাস হচ্ছে। তো আজকে আমাদের ট্রাই অ্যাডমিশনের আমাদের চতুর্থ ক্লাস। আজকে আমরা কথা বলবো বিলাসী নিয়ে। বিলাসীর আমরা গুরুত্বপূর্ণ 25টি এমসিকিউ সলভ করব। আমরা পাশাপাশি এই গল্পের গুরুত্বপূর্ণ কিছু তথ্য জানার চেষ্টা করব, যেগুলো আমাদের বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য খুবই দরকারি হবে। তো প্রথম যে প্রশ্নটা আমাদের আছে, সম্ভবত তাহা প্রত্নতাত্ত্বিকদের গবেষণার বিষয়, উক্তিটিতে কি প্রকাশ পেয়েছে? আচ্ছা, প্রত্নতাত্ত্বিক কাদেরকে বুঝি আমরা? যারা খুব পুরাতন কোনো কিছু নিয়ে গবেষণা করে। তো এই কথাটা আসলে গল্পে কোন প্রেক্ষাপটে ছিল? আমরা জানি যে এই গল্পে আমাদের যে নায়ক চরিত্র ছিল, নায়ক চরিত্র কে ছিল? নায়ক চরিত্র ছিল আমাদের মৃত্যুঞ্জয়। নায়ক চরিত্র ছিল মৃত্যুঞ্জয়। তার সম্পর্কে কিছু তথ্য আছে। আমরা কিন্তু জানি যে সে কি করতো, সে কিন্তু আদু ভাই টাইপের ছিল। অর্থাৎ আদু ভাই গল্প যেমন আমরা ক্লাস 9-10-এ পড়ছি, ওরকমই। সে কোন ক্লাসে পড়তো? থার্ড ক্লাসে পড়তো। তো থার্ড ক্লাস বলতে আমরা বর্তমান সময় আর ওই সময় থার্ড ক্লাস কিন্তু একই জিনিস ছিল না। বর্তমান সময়ের যদি আমরা হিসাব করি, তাহলে থার্ড ক্লাস বলতে বোঝানো হয় বর্তমান সময়ের অষ্টম শ্রেণী। অষ্টম শ্রেণী। তেমনি ফার্স্ট ক্লাস বলতে বোঝায় আমাদের দশম শ্রেণী। সেকেন্ড ক্লাস বলতে বোঝায় নবম শ্রেণী। তো আমরা গল্পের একটা বর্ণনায় কিন্তু দেখতে পাই যে মৃত্যুঞ্জয় সম্পর্কে বলা আছে যে কবে আসলে যে সে সেকেন্ড ক্লাসে উঠছিল এটাও কেউ জানে না, আবার তার যে ফোর্থ ক্লাসে পড়ছিল এই ইতিহাসও কারণ নাই। সবাই শুধুমাত্র তার এই থার্ড ক্লাসটাই দেখছে। তো কবে সে এই থার্ড ক্লাস থেকে পড়তেছে এটাকে লেখক ব্যঙ্গ করে বলছেন যে সেটা প্রত্নতাত্ত্বিক গবেষণার বিষয়। অর্থাৎ কেউ আসলে তার সমসাময়িক বর্তমানে পড়াশোনা করছে না, অর্থাৎ তার যে পড়াশোনার প্রতি একটা অনীহা ছিল সেই জিনিসটাকে এখানে আমাদের লেখক ব্যঙ্গ করে উপস্থাপন করেছে। কারণ এই জিনিসগুলো নিয়ে আসলে প্রত্নতাত্ত্বিক কোনো গবেষণা করার বিষয় না, কিন্তু তারপরে যেহেতু সে একই ক্লাসে বারবার পড়তেছে, তার পরবর্তী ক্লাসেও পড়তে পারতেছে না, প্লাস তার আগের কোন ক্লাসে পড়ছিল এটা আসলে কেউ জানে না, এই জন্য লেখক এখানে তাকে ব্যঙ্গ করেছে। পরবর্তী অপশন আছে, আমরা দেখি যে আমাদের সাথে ফেসবুকে কারা কানেক্টেড আছো। ফেসবুকে যদি আমরা দেখি আমাদের, আচ্ছা, পরবর্তী আচ্ছা, আমরা 2 নম্বর প্রশ্ন দেখি। 2 নম্বর প্রশ্নে বলা হয়েছে শরৎচন্দ্র কোন গল্পের জন্য কুন্তলীন পুরস্কার পেয়েছিলেন? আমরা প্রতিটা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় দেখি আমাদের লেখক পরিচিতি থেকে কিন্তু 2-1টা প্রশ্ন আসেই। তো শরৎচন্দ্র থেকে যদি আমরা দেখি, বেশ কিছু প্রশ্ন আছে যে তিনি যে বার্মা মুলুকে গিয়েছিলেন তার জীবিকার সন্ধানে, তিনি যে বন্ধুদের সাথে বাজি ধরেও লেখালেখি করতেন, এসব বিষয়ও কিন্তু বলা আছে। পাশাপাশি আমরা যদি শরৎচন্দ্রের একটা জিনিস দেখি যে সে কি পেয়েছিলেন, কুন্তলীন পুরস্কার পেয়েছিলেন কোন গল্পের জন্য? মন্দির গল্পের জন্য। মন্দির গল্পের জন্য সে কুন্তলীন পুরস্কার পেয়েছিল। পরবর্তী প্রশ্ন আমরা দেখি, গ্রামটা রসাতলে গেল মৃত্যুঞ্জয়ের ঘোড়ার এই উক্তিটিতে কি প্রকাশ পেয়েছে? আগে আমরা দেখি যে আসলে ঘোড়া কোন প্রেক্ষাপটে এই উক্তিটা করেছিল। আমরা জানি যে আমাদের গল্পের, বিলাসী গল্পের নায়িকা চরিত্র কে ছিল? বিলাসী। বিলাসী। আর নায়ক চরিত্র ছিল মৃত্যুঞ্জয়। মৃত্যুঞ্জয়। তো আমাদের গল্পে আমরা দেখতে পাই যে মৃত্যুঞ্জয় কিন্তু একসময় অসুস্থ হয়ে যায়। কি হয়ে যায়? মৃত্যুঞ্জয় অসুস্থ হয়ে যায়। অসুস্থ হয়ে যায়। তো তাকে সেবা করে সুস্থ করে তোলে আমাদের বিলাসী, যে ছিল সাপুড়ের মেয়ে। কি ছিল? সাপুড়ের মেয়ে। এই গল্প পড়লে আমরা দেখতে পাই আমাদের মৃত্যুঞ্জয়ের কিন্তু কেউ ছিল না, বাবা মা ভাই বোন কেউ ছিল না, থাকার মধ্যে কে ছিল? একজন খোড়া ছিল। তো খোড়া কি করতো? খোড়ার কাজই ছিল কি? মৃত্যুঞ্জয়ের দুর্নাম রটনা করা। দুর্নাম রটনা করা। তো মৃত্যুঞ্জয় যখন অসুস্থ হয়ে যায়, আমরা দেখি মৃত্যুঞ্জয়কে সেবা করে সুস্থ করে তুলে আমাদের বিলাসী। আর এখানে তার চিকিৎসক হিসেবে কাজ করে আমাদের বিলাসী, যে সাপুড়ে বাবা সে। আর মৃত্যুঞ্জয়ের ক্ষেত্রে আমরা দেখি যে মৃত্যুঞ্জয় কিন্তু কতদিন শয্যাগত ছিল? প্রায় 1.5 মাস 1.5 মাস সে শয্যাগত ছিল। শয্যাগত। গত ছেলে।
10-15 দিন কি কি ছিল, সে অজ্ঞান অবস্থায় ছিল, অজ্ঞান অবস্থায় পড়েছিল। তো এই সময় কিন্তু তাকে তার খোরাক একদিনও খবর নিতে আসে নাই, কোনো সাহায্য করে নাই, কিছুই করে নাই। তো বিলাসী খুব কষ্ট করে তাকে সেবা করে সুস্থ করে তুলে। তারপরে আমরা কি দেখতে পাই গল্পের এক প্রেক্ষাপট, আমাদের বিলাসী মৃত্যুঞ্জয়কে বিয়ে করে, অর্থাৎ বিলাসী আর মৃত্যুঞ্জয় দুজনকে বিয়ে করে। যেটা কি হয়েছিল, খোড়া মেনে নিতে পারে না। কারণ কি, হিন্দু ধর্মের একটা আসলে জাত প্রথার বিষয় আছে। উঁচু জাতের মানুষরা বা উঁচু জাতের শ্রেণীর মানুষেরা কখনো কি করে না, নিচু জাতের কাউকে বিয়ে করে না। তো ঘোড়া এই কথাটা বলেছিল মোটামুটি তার স্বার্থ উদ্ধারের জন্য। তো পাশাপাশি ওই এলাকার মানুষের মধ্যে যে ধর্মীয় গোঁড়ামিটা আছে, সে জিনিসটাও কিন্তু এখানে ফুটে ওঠে। কারণ ঘোড়া যখন এই কথা বললো, তখন কিন্তু তার সাথে আরো মানুষজন গিয়েছিল। ওকে, তাহলে এই গ্রামটার রসাতলে গেল দ্বারা কোনটাকে বোঝাচ্ছে, এই যে বিলাসী মৃত্যুঞ্জয়কে বিয়ে করেছিল, অর্থাৎ নিচু জাত হয়েও উচ্চ জাতের কাউকে বিয়ে করা, এই জিনিসটাকেই বোঝাচ্ছে, যেটা একটা কি ধর্মীয় গোঁড়ামি। আমাদের ফেসবুকে অনেকে উত্তর করছে, আমরা একটু দেখি দেখি সবাই। মনীষা, আচ্ছা, পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন বলা হয়েছে, কৃতবিদ্য শিশুদের দল বড় হইয়া কিসে আত্মপ্রকাশ করিবে। দেখো, আগে আমরা একটা কৃতবিদ্য বলতে কি বোঝায় আমরা দেখি। কৃতবিদ্য বলতে বোঝায় বিদ্যা অর্জন করেছে এমন ব্যক্তি, বিদ্যা অর্জন করেছে এমন। এই গল্প যখন শুরু হয়েছিল তখন আমরা কি দেখতেছিলাম, যে গল্পের প্রথমেই কিন্তু একটা কষ্টে গ্রামের ছেলেবেলে যেভাবে এই বিদ্যা অর্জন করতে যায়, সেই কষ্টের পরিস্থিতি কিন্তু বলা আছে যে কি, পাকা 2 ক্রোশ পথ হাঁটিয়া বিদ্যা অর্জন করিতে যায়। শুধু সে একা নয়, লেখক একা নয়, তার সাথে কি আরো 9-10 জন চাইতো। ওকে, তো লেখক কিন্তু আরো একটা কথা বলেছিল, যে আমাদের যাদের পল্লী গ্রামে বাড়ি, তাদের কি শতকরা 80 জনকেই এমন কষ্ট করে বিদ্যা অর্জন করতে হয়। তো এই বিদ্যা অর্জন যারা করে তারা হচ্ছে কৃতবিদ্য, অর্থাৎ বিদ্যা অর্জন করেছে। এমন এখন একজন মানুষ যদি কষ্ট করে কোনো কিছু লাভ করে, তাহলে কি সেই জিনিসটা সে অবশ্যই প্রকাশ করতে চাইবে, এটা খুবই স্বাভাবিক। তো ওই সময় শিক্ষার মান অতটাও ভালো ছিল না, সবাই পড়াশোনাও করতো না। তো যারা পড়াশোনা করতো তারা তাদের বিদ্যাকে একটা সময় পর দেখানোর একটা আগ্রহ তাদের মধ্যে থাকতো। যেহেতু এত কষ্ট করে তারা পড়াশোনা করেছে, আমরা কিন্তু দেখেছিলাম যে গল্পে খুব সুন্দর করে বলা আছে যে কি, এই যে বৃষ্টির দিনে কি মাথার উপর মেঘের জল, আর বর্ষার দিনে কি হয়, মাথার উপর মেঘের জল থাকে, আর যখন গ্রীষ্ম থাকে তখন কি, আমাদের বৃষ্টি বদলে থাকে, কড়া সূর্য থাকে। অর্থাৎ অনেক কষ্ট করে তারা বিদ্যা অর্জন করে। এটা কিন্তু গল্পের একদম প্রথম দিকে বর্ণনায় আছে। তো কৃতবিদ্য শিশুদের দল বড় হয়ে তারা কিভাবে আত্মপ্রকাশ করে, তাদের যে বিদ্যার তেজ, অর্থাৎ তারা যে পড়াশোনা করেছে সেই জিনিসটাকে তারা সবার সামনে দেখাতে চায়। সঠিক উত্তর কি হবে, বিদ্যার তেজ। পরবর্তী প্রশ্ন আমরা দেখবো, হিন্দু পুরাণে বর্ণিত 4 যুগের প্রথম যুগের নাম কি। আমরা যখন শব্দ অর্থ দেখব, বিলাসী গল্পের যে শব্দ অর্থ দেখবো, সেখানে কিন্তু খুব সুন্দর করে দেওয়া আছে যে তুমি কি বললা, কলিযুগ। সত্যযুগ। আচ্ছা আচ্ছা, কলিযুগ হচ্ছে শেষ যুগ। ওকে, আমাদের প্রশ্নে বলা হয়েছে যে প্রথম যুগ। অর্থাৎ আমরা শব্দ অর্থ দেখলে আমরা দেখবো যে হিন্দু ধর্মে, হিন্দু পুরাণে বর্ণিত 4 যুগের আমাদের প্রথম যুগ হচ্ছে সত্য যুগ। যে যুগে কি হয়, যে যুগে আমাদের সত্যবান মানুষ ছিল, যারা কি সত্য কথা বলতো, পাশাপাশি ধর্মের পথে মানুষজন ছিল, এমন কথাবার্তা কিন্তু বলা আছে। কিন্তু কলিযুগ, কলিযুগ হচ্ছে কি শেষ যুগ, যে সময় এসে অসত্য অধর্ম এই জিনিসগুলো বেড়ে যাবে। এটা আমরা যদি শব্দ অর্থ পড়ি খুব সহজে উত্তর করতে পারবো। thanks. আচ্ছা, একজন কমেন্ট করেছ, মহিনুদ্দিন, আমি আজকে প্রথম আপনাদের ক্লাস করতেছি, আমি এইচএসসি 26 ব্যাচের। আচ্ছা ভাই, এগুলোকে শুধু দেখো, শুধু অ্যাডমিশনের জন্য তো না, এগুলো তো তোমার একাডেমিকেও লাগবে। অ্যাডমিশনের প্রশ্ন কোথা থেকে হবে, একাডেমিকের বই থেকে হবে। সিলেবাসভুক্ত যে গল্প কবিতাগুলো আছে, আর বিলাসী তো তোমাদের সিলেবাসে আছে। তোমাকে এইচএসসি পরীক্ষায় বসতে হবে, বিলাসী অবশ্যই পড়তে হবে। তো অ্যাডমিশনের ক্লাস বলে এমন না যে আমরা গল্পের বাইরের কোনো তথ্য বলতেছি, আমরা গল্পের ভিতরে তথ্য আলোচনা করছি। তো সেই হিসাবে তুমি 26 ব্যাচ হও আর যাই 27 ব্যাচ হও, তোমার জন্য কিন্তু এগুলো লাগবেই। পরবর্তী প্রশ্ন আমরা দেখি, সবাই করে এতে দোষ কি, কোন দোষের কথা বলা হয়েছে। আমরা গল্পের, বিলাসী গল্পের আমাদের যখন বিলাসী আর মৃত্যুঞ্জয় খুব দূরে, গ্রাম থেকে দূরে অন্য জায়গায় গিয়ে বসবাস করতে থাকে, তখন কিন্তু আমরা দেখি যে ন্যাড়া ছিল, যে গল্পের কথক, সেও একদিন তাদের সাথে দেখা করতে যায়। দেখা করতে যাওয়ার এক প্রেক্ষাপটে সে দেখে যে তারা খুব শান্তিতে আছে, সুখে শান্তিতে আছে, বিভিন্ন কথোপকথন হয়। তো সেখানে একটা কথা বলা আছে, আমাদের যে গল্পের কথক ছিল, কথক ছিল কে, ন্যাড়া। তো ন্যাড়ার 2টা স্বপ্নের কথা বলা ছিল, যার তার 2টা ইচ্ছা ছিল। একটা কি, মন্ত্র সিদ্ধ হওয়া, আর একটা গোপ্রসাদ। হ্যাঁ মন্ত্র সিদ্ধ হওয়া,
আর একটা হচ্ছে কি, ওই যে গোকরাজা বিয়ে করবে, পুষবে, গোখরা সাপ ধরে পোষা। পোষা। ওকে। তো আমাদের ন্যাড়া কিন্তু কি করলো, মৃত্যুঞ্জয় যেহেতু সাপ ধরতো তার পাশে পাশে থাকার চেষ্টা করলো। তো অল্প দিনে সেও এই বিদ্যাটা আসলে ভালোভাবে রপ্ত করলো। তো আমরা দেখতাম ওই গল্পের কাহিনী যদি আমরা দেখি শেষের দিকে, আমাদের বিলাসী গল্পের বিলাসী কিন্তু চাইতো না যে আসলে মৃত্যুঞ্জয় এভাবে রেগুলার সাপ ধরতে যায়। কারণ কি, সে জিনিসটা ভয় পেত, কারণ এই কাজটা তো সহজ কাজ না, কাজটা কঠিন কাজ। কিন্তু আমাদের কি করতো, ন্যাড়া যখন থাকতো মৃত্যুঞ্জয়ের পাশে, ন্যাড়া কিন্তু খুব উত্তেজিত করতো আমাদের মৃত্যুঞ্জয়কে যে সাপ ধরতে যাওয়ার জন্য। কারণ কি, এখানে গেলে টাকা একটা পাওয়া যেত। আর আমাদের গল্পে কিন্তু বলা আছে যে মৃত্যুঞ্জয় নগদ টাকার লোভটা সামলাতে পারতো না, অর্থাৎ মৃত্যুঞ্জয়কে আমরা মোটামুটি অর্থলোভী বলতে পারি। তো এই গল্পে একটা ব্যবসার কথা বলা আছে, সেটা হচ্ছে কি, শিকড় বিক্রি। শিকড় বিক্রি, শিকড় বিক্রি জিনিসটা কি, আমরা যারা গ্রামে সাপ খেলা দেখেছি তারা কিন্তু অনেক সময় দেখি যে সাপ খেলা দেখাতে আসে, তারা কি করে, তা সাপ বের করে, সাপের সামনে কাঠি কিছু একটা ঘোরায়, ঘোরাইলে কি সাপ ভয়ে ভিতরে লুকিয়ে যায়। তো এই কাজটা কিভাবে করে, তারা যে সাপটাকে ওভাবে খেলা দেখাতে আনবে, সেই সাপের কি করে, আগে থেকে বিষ দাঁত ভেঙে ফেলে। ওকে। এখন বিষ দাঁত যে সাপের নেই, তার সামনে তুমি যাই দেখাও না কেন, সে আসলে ভয়ে পালাবে। এটা একটা কি ছিল, একটা প্রতারণামূলক ব্যবসা ছিল। যে কাজটা কিন্তু আমাদের বিলাসী নিতে পারতো না, নিতে চাইতো না, এই পছন্দ করতো না, তার খুব অপছন্দনীয় ছিল। কারণ আমাদের বিলাসী যদি বিলাসীর চরিত্র আমরা বিশ্লেষণ করি, দেখবো যে তার মধ্যে অনেক আত্মমর্যাদা ছিল, সে মিছামিছি লোক ঠকানো পছন্দ করতো না। এমনকি কাজটা তো একটা প্রতারণামূলক কাজ। ওকে। যেটা আমাদের মৃত্যুঞ্জয় করতে চাইতো। মৃত্যুঞ্জয় তখন কিন্তু সেই প্রেক্ষাপটে বিলাসীকে বলতো যে সবাই করে, তাতে দোষ কি। সবাই করে বলতে কি, এই যে শিকড় বিক্রির যে ভণ্ডামি, এটা কিন্তু সবাই করে। কিন্তু আমাদের বিলাসী এই কাজটা পছন্দ করতো না, কারণ সে আত্মমর্যাদা আনছিল। তা এখানে প্রশ্ন বলেছে সবাই করে তে দোষ কি, এখানে কোন দেশের কথা বলা হয়েছে, এখানে সঠিক উত্তর হবে শিকড় বিক্রি করা। ভাইয়া আপনার মতো কিছু মানুষের মন থেকে শিকড় বিক্রি করা, শিকড় বিক্রি করা, পাঁচের ক, পাঁচ। আচ্ছা, যাই হোক, আমরা এবার পরবর্তী প্রশ্নে যাই। পরবর্তী প্রশ্নে বলা আছে যাহারি গায়ে জ্বালা নেই তাহারি গায়ে হাত তোলা যায়, উক্তিটি কার। দেখো, এই গল্পের এই প্রেক্ষাপট কোথায় ছিল আমরা একটু দেখার চেষ্টা করি। আমরা জানি যে বিলাসী আর মৃত্যুঞ্জয় যখন বিয়ে করে, তখন কিন্তু গ্রামে একটা শোরগোল পড়ে যায় যে তারা আসলে বিয়ে শাদী করে ফেললো। তখন আমাদের কি করলো, আমাদের খুড়া, খুড়া তার দলবল নিয়ে মৃত্যুঞ্জয় আর বিলাসীকে অ্যাটাক করতে গেল। কারণ কি, গ্রামে তো এরকম একটা অধর্মের কাজ হচ্ছে, এগুলো তো কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তো সাথে কে ছিল, সাথে কিন্তু আমাদের গল্পের যে কথক ন্যাড়া, সেও কিন্তু গেছিল। তো গিয়ে আমরা কি দেখলাম, যে আসলে বিলাসী তখন কি করতেছিল, বাইরে কিন্তু বসে রান্না করতেছিল। আহ আমাদের মৃত্যুঞ্জয় তো অসুস্থ। এখন গিয়ে কিন্তু তাকে গালাগালি শুরু করে খুড়া। সম্পর্কে তাদের যে একটা সম্পর্ক আছে, সেই সম্পর্কটাও বাদ, সে উপেক্ষা করে একটা ভাইপোর স্ত্রীকে এমন ভাবে যে বিশ্রী ভাবে গালাগালি করে, যেটা আসলে সভ্য সমাজে মানায় না। সে গালাগালি করতে থাকে। তো গালাগালি করতে করতে আমরা কি দেখি, যে সবাই মিলে একসাথে কিন্তু আমাদের বিলাসীর উপরে ঝাঁপিয়ে পড়ে। আমাদের ন্যাড়াও কিন্তু সেখানে গিয়েছিল, কিন্তু ন্যাড়ার একটু খারাপ লাগে যে মারতে, মারে মারে না এরকম টাইপের, যে সে মারতে চায় না। কিন্তু সংগ্রামের স্থলে আবার কাপুরুষের মতো আসলে সে চুপ থাকতেও পারে না। এখন এই মারামারির পরে সে একটা সময় আলোচনা করে যে বিদেশে বা স্লেশ দেশে, যেখানে আসলে শিক্ষার মান অনেক উন্নত, মানুষজন খুবই শিক্ষিত, তারা কি করে, তারা কখনো নারীদের গায়ে হাত তুলে না। নারীদের গায়ে হাত তুলে না কারণ কি, নারীরা হচ্ছে দুর্বল জাতি, আমরা জানি যে অবলা নারী, সহজে তোমরা বুঝো এই জিনিসগুলো। তাদের গায়ে হাত তুলতে না, কারণ কি, তার গায়ে বল নাই, তাকে কেন হাত তুলবো। কিন্তু আমাদের সমাজে বা তৎকালীন যে সমাজের ব্যবস্থা, সমাজ ব্যবস্থা ছিল, হিন্দু সমাজ ব্যবস্থা, সেখানে কি হতো, তাদের থিওরি হচ্ছে যার গায়ে শক্তি কম তাকেই আসলে বেশি করে মারো। ওকে। যার গায়ে শক্তি কম আছে তাকে বেশি করে মারো, অর্থাৎ দুর্বলদের উপরে যে সবলদের যে অত্যাচার, সেই জিনিসটাকে বারবার বোঝানো হয়েছে। তো এই কথাগুলো আমাদের কে বলেছিল, আমাদের গল্পের কথক ন্যাড়া। আমরা যখন পুরো গল্পটা পড়বো, পুরো গল্পে কিন্তু আমাদের কথক একজনই ন্যাড়া। তাহলে এই কথাগুলো কে বলবে, সব কথাই আমাদের ন্যাড়া বলেছে। তোমরা যদি পাঠ পরিস্থিতি ভালো করে পড়ো, ওখানে কিন্তু বলা আছে যে গল্পের কথক ন্যাড়া। সেই হিসাবে ম্যাক্সিমাম কথাই কিন্তু, যেগুলো একটু কোনো চরিত্রের কথা না, সে সবগুলো কথাই কিন্তু আমাদের ন্যাড়া বলেছে। তো এখানে সঠিক উত্তর কি হবে, ন্যাড়া। শিকড় বিক্রি, ন্যাড়া, ন্যাড়া, সাতের খ, সাতের খ। মাহমুদুল হাসান উত্তর দিয়েছে সাতের খ, সঠিক উত্তর। জান্নাতুল মাওয়া সাতের খ, সঠিক উত্তর। রুবাইতা বিনতে মহিউদ্দিন ন্যাড়ার। আচ্ছা।
পোস্ট করে তো এই কামটা করছে। এই রিয়া, তুমি মিউট করে দিচ্ছ কেন? ভাইয়া হাতের চাপকে ইয়া বন্ধ হয়ে গেছে, সরি ভাইয়া। হুম, আবার শুরু করব। কোথা থেকে শুনতে পারো না বলো? আচ্ছা তোমরা তো শুনতে পাও না কোথা থেকে, একটু কমেন্টে জানাও আমাদের। হ্যাঁ, সাউন্ড আসতেছে না, হঠাৎ করে আমাদের কেউ একজন মিউট করে ফেলছিল, বুঝছো? জমে যারা আমাদের আছে ওরা ভুলে মিউট করার কারণে শোনা যাচ্ছিল না। তোমরা কি আজ শুনতে পেয়েছো? একটু কমেন্টে জানাও। আওয়াজ হচ্ছে না কেন? আওয়াজ এখন যাচ্ছে, এখন ক্লিয়ার করো যে 8 আওয়াজ। নাম্বার থেকে। আচ্ছা তাহলে কি আট আবার বুঝাবো? জি, 8 নাম্বারটা একটু বুঝুন। আচ্ছা তাহলে আমরা 8 নাম্বারটা আবার, কি কাজটা করলা তুমি? এটা এটা হইলো কিছু? আচ্ছা আমরা আটের দেখি। আটের প্রশ্নে বলা হয়েছে নিচের কোনটি বিলাসী চরিত্রের বৈশিষ্ট্য নয়। আমরা এখন শোনা যাচ্ছে, আমরা বিলাসী গল্পের এটা এই যে তো ঘটনাটা- বলো। এই যে চ্যাট বক্স আমাদের জন্য ওপেন ছিল না, এবার হয়েছে স্যার, এবার হয়েছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। এবার আমরা দেখি যে বিলাসী চরিত্রের বৈশিষ্ট্য নাই, এই প্রশ্নটি আমাদের কোথা থেকে এসেছে? আমাদের বইয়ের যে পাঠ পরিচিতি আছে বিলাসী গল্পের, পাঠ পরিচিতি অংশ থেকে এসেছে। পাঠ পরিচিতি, তো পাঠ পরিচিতি অংশে যদি আমরা দেখি তো বিলাসীর কিন্তু বিভিন্ন বৈশিষ্ট্যের কথা বলা আছে। কি বৈশিষ্ট্য আছে? যেমন সে বুদ্ধিমতী ছিল, বুদ্ধিমতী ছিল, কর্মনিপুণ ছিল, সেবাব্রতী ছিল। তার মধ্যে কোন জিনিসটা ছিল না? প্রতিবাদী রূপটা তার মধ্যে ছিল না। তো এখানে আমাদের সঠিক উত্তর কি হবে? 2 নম্বরটা। আচ্ছা পরবর্তী প্রশ্ন দেখি। সাপের বিষ যে বাঙালির বিষ নয় তা আমি বুঝিয়াছিলাম। লেখকের এই মন্তব্যের কারণ কি? দেখো, সাপের বিষ যে বাঙালির বিষ নয়, এটা আমাদের মেইনলি বাঙালিদেরকে ইঙ্গিত করা হয়েছে। বাঙালিদের কোন দিকে ইঙ্গিত করা হয়েছে? যে আমরা বাঙালিরা কথায় কথায় রেগে যাই, অল্পতেই মনে করো একজনকে মেরে ফেলবো এমন রেগে যাচ্ছে। অর্থাৎ আমাদের এই ক্রোধটা কি হয়? সমসাময়িক। তোমার চারপাশের মানুষজন তুমি দেখবা, ফ্রেন্ড সার্কেল বা আত্মীয় স্বজন দেখবা, তারা খুব সামান্য অর্থাৎ তুচ্ছ বিষয়ে কিন্তু রেগে যাচ্ছে। তো তাদের এই রাগটা আসলে ওই খুব অল্প সময়ের জন্য, খুব বেশি সময় স্থায়ী হয় না। তো সাপের বিষ যে বাঙালির বিষ নয়, বাঙালির সাপের বিষ বলতে কি, সাপের বিষ যদি শরীরে একবার ঢুকে যায় তাহলে তুমি আসলে তোমার ইন্নালিল্লাহ, তোমার আর কোনো বেঁচে থাকার সুযোগ নাই। কিন্তু বাঙালির বিষটা কি? অর্থাৎ বাঙালির সাময়িক ক্রোধ, যেটা আসলে খুব ফলপ্রসূ কিছু না বা তোমার জন্য ক্ষতিকর কিছু না। লেখকের এই মন্তব্যের কারণ কি ছিল? বাঙালির ক্ষণিকের উত্তেজনা। অনেকেই উত্তর দিচ্ছ আমাদের। আনিকা রহমান 9-এর খ, না 9-এর খ হবে না, 9-এর ঘ হবে। জান্নাতুল মাওয়া 9-এর ঘ, রুবায়েত বিনতে মহিউদ্দিন 9-এর খ, না 9-এর খ হবে না। 9-এর সঠিক উত্তর হবে হচ্ছে ঘ। অর্থাৎ বাঙালি যে খুব অল্পতে আহ, উত্তেজিত হয়ে যায়, সে বিষয়টা এখানে বোঝানো হয়েছে। এখানে পরশ্রী কাতরতার কিছু বোঝাই নাই, কারণ পরশ্রী কাতরতা আসলে আমাদের এখানে সাপের কথা আসতো না। সাপ কি পরশ্রী কাতর হইতে পারে? সাপের কথা কেন আছে? কারণ কি, সাপের বিষ শরীরে একবার ঢুকলে তোমার আর আসলে বেঁচে থাকার কোনো সুযোগ নাই। সে জিনিসটাকে এখানে বোঝাইছে, অর্থাৎ ফলাফল জিনিসটা বুঝতে হবে আমাদের। 10 নম্বর প্রশ্ন, বদন দগ্ধ না হয় দ্বারা কি বোঝানো হয়েছে? এই প্রশ্নটা এসেছে আমাদের শব্দ অর্থ থেকে। শব্দ অর্থ যদি তুমি ভালো করে পড়ো তুমি খুব সহজে উত্তর করতে পারবে। সেখানে কিন্তু খুব সুন্দরভাবে দেওয়া আছে যে বদন দগ্ধ না হয় মানে কি, মুখ যেন না পড়ে, মুখ যেন না পড়ে। আচ্ছা, বদন মানে মুখ, বদন শব্দের অর্থ হচ্ছে মুখ। তোমরা শব্দ অর্থে খুব সুন্দর করে কিন্তু আমাদের লেখা আছে। পরবর্তী, তোমরা জানো যে আমাদের সি ইউনিট এক্সিলেন্ট কোর্সে কিন্তু ভর্তি শুরু হয়ে গেছে অলরেডি। আমরা এবার থেকে আমাদের, তোমরা জানো যে আমাদের বি ইউনিট এক্সিলেন্ট কোর্সের কিন্তু বিগত বছরগুলোর ফলাফল খুব ভালো ছিল, স্টুডেন্ট খুব ভালো ফলাফল করেছে, পাশাপাশি আমাদের সেবার মানও তোমরা কম বেশি সবাই জানো। তো আমরা এবার কিন্তু প্রথমবার আমাদের সি ইউনিট এক্সিলেন্ট কোর্স চালু করেছি। আমাদের ক্লাস শুরু হবে তোমাদের পরীক্ষা শেষের খুব সাথে সাথে ক্লাস শুরু হয়ে যাবে। তো আমাদের সি ইউনিট এক্সিলেন্ট কোর্সে তোমরা দেখতে পাবা যে আমাদের লাইভ ক্লাস থাকবে 180টা প্লাস, পাশাপাশি এক্সাম থাকবে 230টা। এই 230টা এক্সামের কিন্তু তোমরা সলিউশনও পাবে। তো আশা করি এই পরীক্ষাগুলো যখন তোমরা দিবে তখন তোমাদের পরীক্ষায় যে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় আসবে এমন কোনো প্রশ্ন আসলে অজানা থাকবে না। মোটামুটি তোমাদের পরীক্ষার জন্য যা দরকার সবই হবে। আর তোমাদের ক্লাসগুলো হবে কিন্তু আমাদের জুমে। জুমে যখন ক্লাস হবে তুমি কিন্তু সরাসরি শিক্ষককে প্রশ্ন করতে পারবে। তোমাকে ফেসবুক লাইভে এখন যেভাবে কমেন্ট করে উত্তর করতেছো এভাবে আসলে উত্তর করার দরকার হবে না। তুমি যে কোনো জিজ্ঞাসা জমে করতে পারবে, পাশাপাশি কিন্তু আমাদের ডাউট সলভ সেকশনে তোমার যে কোনো জিজ্ঞাসা তুমি জানাইতে পারবা। পাশাপাশি আমাদের যে রেকর্ড ক্লাস আছে তোমাদের যারা ভর্তি হবে তাদের জন্য, তোমাদের ডাইজেস্ট ডাইজেস্ট বলতেছি, যে টি শার্টের ব্যবস্থা আছে। তো আশা করি তোমাদের সি ইউনিট যারা ভর্তি পরীক্ষা দিবে তাদের জন্য এটা একটা সেরা ব্যাচ হবে।
আমরা পরবর্তী প্রশ্ন দেখি, কানাজ শব্দের অর্থ কি? এই কানাজ শব্দটা আমার এলাকায়, আমার বাসা সাতক্ষীরা, আমাদের এলাকায় আসলে এই শব্দটা খুবই প্রচলিত একটা শব্দ। তো আমরা যদি শব্দ অর্থ পড়ি বিলাসী গল্পের, তো সেখানে আমরা দেখতে পাবো যে কানাজ শব্দের অর্থ কি? ঘরের পেছন দিককার লাগোয়া জায়গা, অর্থাৎ ঘরের ব্যাক সাইডে যে জায়গাটা থাকে, সামনেরটা হচ্ছে উঠান আর পিছনেরটা কি বলে? পিছনেরটাকে বলা হয় কানাজ। ক ক 10-এর ক, 10 না, আমরা এখন 11 দেখতেছি। আচ্ছা, পরবর্তী প্রশ্ন দেখি, বিলাসী গল্পটি কত সালে প্রকাশিত হয়? এই প্রশ্নটি উত্তর করতে গেলে আমাদের কি করতে হবে? আমাদের পাঠ পরিচিতি পড়তে হবে। পাঠ পরিচিতি, পাঠ পরিচিতি পড়লে আমরা কি দেখতে পাবো? বিলাসী গল্পটি কত সালে প্রকাশিত হয়? 1918 সালে প্রকাশিত হয়। একজন কমেন্ট করছো, হাসনাত ভাইয়া ক্লাস নেন না? হাসনাত ভাইয়া আমাদের সেকেন্ড টাইম যে ব্যাচ চলছে সেখানে অলরেডি ক্লাস নিয়েছেন তিনি। ওকে, ক্লাস কিছুদিন আগেই, যে গত সপ্তাহে যে ইংলিশ ক্লাস হয়েছে সেটা কিন্তু হাসনাত আব্দুল্লাহ স্যারই নিয়েছেন। পাশাপাশি তোমরা পেজে দেখবা যে কিছুদিন আগেও ক্লাস নেওয়া হইলো টোফেলের উপরে, আরো বিভিন্ন টপিকের উনি ক্লাস নিবেন। ওকে, পরবর্তী যেটা দেখতেছিলাম আমরা, বিলাসীর যে কত সালে প্রকাশিত হয়? 1918। এই বিলাসী কোন সংখ্যায় প্রকাশিত হয়? বৈশাখ সংখ্যায়। কোন সংখ্যায়? বৈশাখ সংখ্যায়। পরবর্তী প্রশ্ন দেখি আমরা, 13 নম্বর প্রশ্নে বলা হয়েছে বিলাসী গল্পের নামকরণের সাথে সম্পর্কিত কি? আচ্ছা, বিলাসী গল্পের এই প্রশ্নটা এসেছে পাঠ পরিচিতি। পাঠ পরিচিতি দেখো, 4টা অপশন দেওয়া আছে, দেখা যাক এই প্রশ্নের অপশন সঠিক উত্তর কে কে দিতে পারে। প্রথম আছে মূল চরিত্র অঙ্কনে, পরে আছে পার্শ্ব চরিত্র অঙ্কনে, বিলাসীর আত্মবিসর্জনে, বিলাসীর প্রেমের পূর্ণতায়। গল্পে কিন্তু বারবার বলা আছে যে গল্পের আমাদের মূল চরিত্র কি? বিলাসী। বিলাসী গল্পে কি হয়? এই বিলাসী গল্পে আমরা কি দেখতে পাই? পুরো বিলাসীকে কেন্দ্র করেই কিন্তু আসলে পুরো গল্পের ঘটনা প্রবাহ গুলো প্রসারিত হয়েছে। বিলাসীকে নিয়েই কিন্তু আসলে এই পুরো গল্পটার কাহিনী। অর্থাৎ এই গল্পের বিলাসী নামকরণের সাথে সম্পর্কিত কি? বিলাসীর যে মূল চরিত্রটা, মূল চরিত্র অঙ্কনে আসলে এটার নামকরণ করা হয়েছে। স্কুল অফ এক্সেলেন্স, এইচএসসি এর জন্য কোনো ক্লাস নেই। আচ্ছা, এখানে সঠিক উত্তর হবে আমাদের মূল চরিত্র অঙ্কনে। পরবর্তী প্রশ্ন, ঠাকুর আমার মাথার দিব্যি রইল, ওই এসব তুমি আর কখনো করো না, বিলাসীর নিষেধের বিষয় কি ছিল? আচ্ছা, কি ছিল? আমরা জানি কি আমাদের ন্যাড়া মারা যায় কিভাবে? ন্যাড়া বলতেছি কেন, মৃত্যুঞ্জয় কিভাবে মারা যায়? মৃত্যুঞ্জয় কি হয়েছিল? মৃত্যুঞ্জয় মৃত্যুঞ্জয় কোথায় গিয়েছিল? গোয়ালার বাড়িতে সাপ ধরতে। একজন গোয়ালার বাড়িতে সাপ ধরতে গিয়েছিল। তো সাপ ধরতে গেলে ওইখানকার কাহিনী আমরা কি দেখি যে সে আর ন্যাড়া কিন্তু ভাবতেছিল যে ওখানে হয়তো সাপ নাই, কেউ দেখে নাই সাপ, কিন্তু বিলাসী কিন্তু বারবার বলেছিল যে ওখানে সাপ আছে। তারপরেও তারা তার কথাটাকে আসলে উপেক্ষা করে, আর সেখানে কিন্তু সাপের কামড় খায় আমাদের মৃত্যুঞ্জয়। সাপের কামড় খাওয়ার পরে কি হয়? সে মারা যায়। এখন সে সাপের কামড় খাওয়ার পরে তার যখন চিকিৎসা করা হয়, অর্থাৎ যে মন্ত্রগুলো জানতো, আমরা কিন্তু আগেই পড়েছি এই গল্পের প্রথম দিকেই যে সাপ ধরার কিন্তু বিভিন্ন মন্ত্র আছে, যেমন ওই যে বিশরীর যে আজ্ঞাগুলো আছে, অর্থাৎ তারা বিশ্বাস করতো কি এই মন্ত্রগুলো কেউ না কেউ সৃষ্টি করে, আর এই মন্ত্র পড়লে কি সাপের বিষ কখনো কার্যকর হয় না। কিন্তু মৃত্যুঞ্জয়কে যখন সাপে কামড় দেয় তখন কিন্তু আমরা দেখি তারা অনবরত মন্ত্র পাঠ করতে থাকে, পাশাপাশি যাদের মাদুলি কবচ যা কিছু ছিল সবকিছু কিন্তু তাকে পরিয়ে দেওয়া হয়, তারপরেও আসলে কোনো কাজ হয় না। ফাইনালি কি হয়? মৃত্যুঞ্জয় তার যে নাম, সেই নামকে বৃথা করে চলে যায়। অর্থাৎ মৃত্যুঞ্জয় নামের অর্থ হচ্ছে মৃত্যুকে জয় করেছে যে। কিন্তু মৃত্যুঞ্জয় কি করতে পারে নাই? মৃত্যুকে জয় করতে পারে নাই, সে কিন্তু মরে গেল। অর্থাৎ মৃত্যুঞ্জয় মারা যাওয়ার পরে আমাদের বিলাসীও বেশি দিন বেঁচে থাকতে পারলো না। সপ্তাহখানেকের মধ্যে আমাদের বিলাসীও কিন্তু মারা গেল। মারা যাওয়ার আগে সে আমাদের ন্যাড়াকে কি বলে গেল? যে তুমি ওসব আর কখনো করো না। ওসব বলতে কি বোঝাচ্ছে? সাপ ধরার কাজ, কারণ এই ঝুঁকিপূর্ণ কাজে তো অলরেডি মারা গেছে মৃত্যুঞ্জয়, সেজন্য সে তাকে এটা নিষেধ করলো। আর আসলে আমাদের ন্যাড়াকে যদি নিষেধ নাও করা হতো তার দ্বারা সাপ ধরা সম্ভব না, কারণ কি মাদুলি কবচ যা ছিল সবকিছু তো ন্যাড়ার সাথেই, মৃত্যুঞ্জয়ের সাথেই কবরে চলে গেছে। এখন সাপ ধরার তো আর কিছু নাই। আর যে মন্ত্র সে জানতো, সে কিন্তু বুঝতে সক্ষম হলো কি এই মন্ত্রটা আসলে অব্যর্থ, এই মন্ত্র দিয়ে কখনো কি সাপের বিষ নামানো সম্ভব না। আচ্ছা, পরবর্তী প্রশ্ন দেখি আমরা, সন্ন্যাসী অবস্থায় কামাখ্যায় গিয়া সিদ্ধ হইয়া আসিয়াছে, এখানে সিদ্ধ হওয়া বলতে কি বোঝায়? দেখো, সিদ্ধ হওয়া বা সিদ্ধি লাভ করা, সিদ্ধি লাভ করা বলতে কি বোঝায়? খুবই সহজ একটা প্রশ্ন। কোনো কিছুতে সিদ্ধি লাভ করা মানে কি? অর্থাৎ সাফল্য অর্জন করা। এখানে সঠিক উত্তর কি হবে আমাদের? সন্ন্যাসে সাফল্য। এই কাজটা কে করেছিল? আমাদের ন্যাড়া। ন্যাড়া কিন্তু সন্ন্যাসীগিরিতে গিয়েছিল, আমরা জানি। মৃত্যুঞ্জয় বহুব্রীহি সমাস,
বিলাসীর আত্মহত্যার মধ্য দিয়ে প্রকাশিত হয়েছে কি? বিলাসীরা যে আত্মহত্যা ছিল, আত্মহত্যার মধ্য দিয়ে কি প্রকাশিত হয়েছে? অর্থাৎ কি, ভালোবাসার জয় নাকি পরাজয়? ভালোবাসার জয় হলো নাকি পরাজয় হলো? আমরা জানি যে মৃত্যুঞ্জয়ের মারা যাওয়ার পরে আমাদের বিলাসী কিন্তু বেঁচে থাকতে পারলো না। অর্থাৎ তাদের মধ্যে যে একটা ভালোবাসার যে বহিঃপ্রকাশ আমরা দেখতে পাই, অর্থাৎ কি ভালোবাসার জয় দেখতে পাই। এটা কিন্তু কোনো মিথ্যা বা মেকি প্রতিভক্তি ছিল না। আমরা মূল গল্পের কাহিনীতে যদি যাই, আমরা দেখি কি ন্যাড়ার কিন্তু এক আত্মীয়ার কথা বলেছিল। কার কথা? এক আত্মীয়ার কথা বলেছিল, যে কি তার 20-25 বছর তার স্বামীর সাথে একসাথে সংসার করেছে, কিন্তু তার স্বামী মারা যাওয়ার পরে সে কি বলতেছিল যে তার সাথে যেন আমাকেও একসাথে আহ, দাহ করা হয়, অর্থাৎ সমরণে যাইতে চাচ্ছিল সে স্বামীর সাথে। কিন্তু ন্যাড়া তখন কি করে, যখন ঘর থেকে এক পা বাইরে পা দেয়, তখনই কিন্তু সে কি বলে যে সে একা একা ঘরে থাকতে পারবে না। অর্থাৎ সে সমরণে যেতে রাজি আছে, কিন্তু লাশের পাশে 1 মিনিট বসতে পারতেছে না। অর্থাৎ সে যে ভালোবাসাটা দেখাচ্ছে সেটা আসলে কি ছিল, মেকি প্রতিভক্তি ছিল। সে তার স্বামীকে ভালোবাসতো না, একটু মিথ্যা ভালোবাসার অভিনয় করলো। কিন্তু আমাদের বিলাসী কিন্তু এমন কিছু ছিল না, বিলাসী কিন্তু সত্যিই মৃত্যুঞ্জয়কে ভালোবাসতো। অর্থাৎ তার যে মৃত্যুবরণ করলো সে, সেটা দ্বারা কি তার ভালোবাসার জয় হলো। ওখানে কথা বলতে পারবেও না। আচ্ছা, আচ্ছা, পরবর্তী প্রশ্ন আমরা দেখি, যে বস্তুটি এই অসাধ্য সাধন করিয়া তুলিয়াছিল তাহার পরিচয় জ্যোতিষ সেদিন পাই নাই, কিন্তু আরো একদিন পাইয়াছিলাম। দেখো, এখানে কিছু বিষয় আমাদেরকে বুঝতে হবে। আগে যে বস্তু বোঝার আগে আমরা বলি যে আসলে অসাধ্য সাধন করা বলতে কি বোঝাইছে। এখানে যে একটা বিষয় আছে অসাধ্য সাধন, দেখো এই অসাধ্য সাধনটা কিন্তু আমরা বলতে পারি যে আমাদের মৃত্যুঞ্জয় যখন মারা গেল, মৃত্যুঞ্জয় মারা গেলে কি বিলাসীও মারা গেল। এই যে মারা গেল বিলাসী, এটাকেই কি একটা অসাধ্য সাধন কাজ। অর্থাৎ এটা কিন্তু সচরাচর দেখা যায় না, কিন্তু পারলো, বিলাসী পারলো। এটা কিভাবে পারলো? কারণ তার মধ্যে একটা বস্তু ছিল, তার আর মৃত্যুঞ্জয়ের মধ্যে। সেই বস্তুটা কি ছিল? তাদের মধ্যে প্রবল ভালোবাসা ছিল, কোনো ভণ্ডামি ছিল না, তা সত্যিকারের ভালোবাসা ছিল, যার কারণে সে কি পারলো, সে তার স্বামীর জন্য মরতে পারলো। জান্নাতুল মাওয়া 17 খ, তাফহিম ভালোবাসা 16 ক 17। আচ্ছা, এখন আমরা পরবর্তী প্রশ্ন দেখি। পরবর্তী তোমরা জানো যে আমাদের বি ইউনিট এক্সিলেন্ট কোর্সে কিন্তু ভর্তি চলছে আমাদের। অলরেডি ক্লাস শুরু হবে আমাদের 23 তারিখ থেকে। তো আমাদের বিগত বছরের রেজাল্ট যদি তোমরা দেখো, আমাদের বহু শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় টপ র্যাঙ্ক করতেছে। তো তোমাদের জন্য, তোমাদের বিগত বছরে যারা ভর্তি পরীক্ষা দিয়েছে তাদের কাছ থেকে তোমরা পরামর্শ নিতে পারো। পাশাপাশি আমাদের পেজে অসংখ্য ফ্রি ক্লাস আছে, আমাদের স্টুডেন্টের ফিডব্যাক দেওয়া আছে। তোমাদের কাছে যদি মনে হয় ভালো, তাহলে তোমরা অবশ্যই ভর্তি হতে পারো। আর কোনো প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার আগে তোমার উচিত সেটার সাফল্য যাচাই করা, পাশাপাশি ক্লাসের মান যাচাই করা। আমাদের চ্যানেলে আসলে, ফেসবুক পেজে আসলে কিন্তু তোমরা সবকিছু পাবে এখানে। তো তোমরা যারা আমাদের বি ইউনিট এক্সিলেন্ট কোর্সে ভর্তি হবে, তোমাদের ক্লাস কিন্তু আমাদের জুমে হবে, তোমাদের ডাউট সলভ সেকশন থাকবে, পাশাপাশি তোমাদের জন্য কিন্তু প্রিন্টেড ডাইজেস্ট দেওয়া থাকবে। এই ডাইজেস্টের একটা বৈশিষ্ট্য হচ্ছে, আমরা ক্লাসে যে জিনিসগুলো পড়াবো, এটা পড়ানোর পরে তোমাদের যে প্র্যাকটিস দরকার হবে, অর্থাৎ প্রতিটা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় যে প্রশ্নগুলো এসেছে টপিক ওয়াইজ কিন্তু আলাদা করে দেওয়া আছে। অর্থাৎ এই প্রশ্নগুলো প্র্যাকটিস করলে তোমার বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতি সম্পূর্ণ হয়ে যাবে, তোমাকে আলাদা করে কোনো বই পড়া লাগবে না। এর পাশাপাশি আমাদের ডাইজেস্টে কিন্তু রিটেন অংশ অ্যাড করা আছে। তোমার বিভিন্ন বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার উপযোগী রিটেন, যেমন ঢাবির জন্য আলাদা রিটেন দেওয়া আছে। পাশাপাশি এখন আমরা দেখলাম যে জগন্নাথ এবং খুলনা বিশ্ববিদ্যালয়ের যে সংক্ষিপ্ত প্রশ্নের যে রিটেন হয়েছে, সেগুলোও কিন্তু আমাদের ডাইজেস্টে সংযুক্ত করা আছে। তো যাই হোক, আমরা এখন পরবর্তী প্রশ্ন দেখি। রম্ভা শব্দের অর্থ কি? এটা কিন্তু আমাদের শব্দ অর্থ থেকে প্রশ্নটা এসেছে। শব্দ অর্থ পড়লে আমরা দেখবো যে রম্ভা বলতে আসলে কি বোঝায়। কলার কাদি বোঝায়। সঠিক উত্তর কি হবে আমাদের? কলা। এটা খুবই সহজ প্রশ্ন, শব্দ অর্থ থেকে এসেছে প্রশ্ন। বই সহ 1500 টাকা ছাড়, হ্যাঁ আমাদের এখন 1500 টাকা ছাড়ে ভর্তি চলছে, এটা বই সহই ছাড়। আচ্ছা, পরবর্তী প্রশ্ন, এন্ট্রান্স কোন পরীক্ষা সমতুল্য? এটা আমরা শব্দ অর্থ পড়লে খুব সহজে দেখতে পারবো যে সেই সময়ের এন্ট্রান্স পরীক্ষা বলতে আমাদের বর্তমানে কোন পরীক্ষা বলা হয়েছে? মাধ্যমিক পরীক্ষা, এসএসসি পরীক্ষা। প্রকৃতস্থ শব্দটি দ্বারা কি নির্দেশ করে? প্রকৃতিতে অবস্থানরত, স্বাভাবিক, প্রাকৃতিক, অস্বাভাবিক। প্রকৃতস্থ বলতে আমাদের বোঝায় একটা স্বাভাবিক বিষয়, খুব স্বাভাবিক বিষয়। সঠিক উত্তর হবে আমাদের 2 নম্বর। পরবর্তী প্রশ্ন আমরা দেখবো, ভারতী পত্রিকায় বিলাসী গল্পটি কোন সংখ্যায় প্রথম প্রকাশিত হয়েছিল? আমি কিন্তু একটু আগে আলোচনা করেছি যে বিলাসী গল্পটি আমাদের কোন পত্রিকায় প্রকাশিত হয়েছিল। বিলাসী গল্পটি আমাদের ভারতী পত্রিকায় প্রকাশিত হয়েছিল, এবং কোন সংখ্যায়? বৈশাখ সংখ্যায়। সঠিক উত্তর হবে প্রথমটা, ক। আচ্ছা,
22 নম্বর প্রশ্ন, বিলাসী গল্পের নামকরণ করা হয়েছে কোন আলোকে? বিষয়বস্তুর আলোকে, অন্তর্নিহিত তাৎপর্যের ভিত্তিতে, পটভূমির আলোকে, নায়িকা চরিত্রের আলোকে। আচ্ছা দেখি তোমরা উত্তর করো, এটা সঠিক উত্তর কি হবে? এখানে আমাদের 4টা অপশন দেওয়া আছে। একটা হচ্ছে বিষয়বস্তুর আলোকে। আচ্ছা, বিলাসী গল্পের যে নামকরণ, এখানে বিষয়বস্তুটা এরকম কিছু ছিল না যে আসলে বিলাসী একটা বিষয়বস্তু, একটা ব্যক্তি একটা বিষয়বস্তু হতে পারে, এমন কিছু আসলে ছিল কিনা এখানে। পরবর্তী অপশন আছে অন্তর্নিহিত তাৎপর্যের ভিত্তিতে। এখানে কোনো অন্তর্নিহিত তাৎপর্য ছিল আসলে? এরকম অন্তর্নিহিত কোনো তাৎপর্য ছিল না। পরবর্তী যেটা পটভূমির আলোকে, এখানে পটভূমির কোনো কথা আসলে বলা নাই আমাদের। পরবর্তী অপশনে কি দেওয়া আছে? পরবর্তী অপশনে দেওয়া আছে নায়িকা চরিত্রের আলোকে। দেখি তোমরা সঠিক উত্তর করো, কে কি উত্তর করছো, আমরা একটু সবার কমেন্ট দেখি। ক, খ, ক, খ। এক একজন এক এক উত্তর করতেছে। একজন বললা যে ক। আচ্ছা, যে ক উত্তর করতেছে বিষয়বস্তুর আলোকে, তোমার আসলে ঠিক কিভাবে মনে হয় যে এটা বিষয়বস্তুর আলোকে হয়েছে? বিলাসী কোনো বিষয়বস্তু হইতে পারে? এই গল্পের বিষয়বস্তু কি ছিল? দেখো, আমরা একটু বিষয়বস্তু নিয়ে আলোচনা করি। বিষয়বস্তু কি ছিল? জাত প্রথা ছিল, জাত প্রথা ছিল, এটাই তো মেইন বিষয়বস্তু ছিল। কুসংস্কার ছিল। তাহলে বিষয়বস্তুর আলোকে কখনো সম্ভব? সম্ভব? এটা সম্ভব না। পরবর্তী যে অন্তর্নিহিত তাৎপর্যের, এই তাৎপর্যটা কি ছিল? যে বাঙালিদের যে কুসংস্কার ছিল, তাৎপর্যটা কি ছিল? বাঙালির মধ্যে যে কুসংস্কার ছিল, কুসংস্কার বা ধর্মীয় যে গোঁড়ামি বা সংকীর্ণতা, এই জিনিসগুলো তুলে ধরা। তাহলে বিলাসী কি এই জিনিসগুলো? বিলাসী এই জিনিসগুলো না। পরবর্তী অপশন কি পটভূমির আলোকে? এখানে পটভূমি অনেক কিছু ছিল, বিলাসী কোনো পটভূমি না। লাস্ট যে অপশন যে নায়িকা চরিত্রের আলোকে, আমাদের সঠিক উত্তর হবে কি 4 নম্বরটা। অর্থাৎ এই পুরো গল্পটা প্রথম থেকে শেষ পর্যন্ত আবর্তিত হয়েছে আমাদের নায়িকা চরিত্র বিলাসীকে কেন্দ্র করে। আমাদের এখানে সঠিক উত্তর হবে 4 নম্বর, নায়িকা চরিত্রের আলোকে। পরবর্তী প্রশ্ন, গুলি বলতে বিলাসী গল্পে কি বোঝানো হয়েছে? দেখো, আমরা কিন্তু গল্পের প্রথমেই বলেছিলাম, আজকে পড়ানোর প্রথমে, যে ন্যাড়ার যে খুড়া ছিল, খুড়ার কাজ কি ছিল? যে ভাইপোর দুর্নাম রটনা করা। কি রটনা করা? দুর্নাম রটনা করা। তো কি কিভাবে দুর্নাম রটনা করতো? বলতো কি, ও গাঁজা খায়, ও গাঁজা খায়, ও গুলি খায়, এমনি আরো অনেক কিছু বলতো। তো এখানে গাঁজাটা কি তোমরা সবাই কম বেশি জানো, আর গুলি এখানে কি বোঝাচ্ছে? এখানে মাদক দ্রব্য বোঝাচ্ছে। অর্থাৎ ন্যাড়ার, ন্যাড়া বলতেছি কেন, মৃত্যুঞ্জয়ের খুড়ার যে কাজ, খুড়ার কাজ কি ছিল? ভাইপোর নানাবিধ দুর্নাম রটনা করা, সারা গ্রামে শুধু তার নামে দুর্নাম রটনা করে বেড়াইতো। তো এখানে গুলি শব্দটা আসলে কি অর্থে ব্যবহৃত হয়েছিল? মাদক অর্থে। 24 নম্বর প্রশ্ন, যিনি প্রথম মন্ত্র লাভ করেন তাকে কি বলা হয়? যেটা আমি প্রথমেই বললাম, যে সবাই ভাবতো কি সাপ ধরতে গেলে তাদের যে মন্ত্রটা পড়ে, এই মন্ত্র এমনি এমনি হয় না, কেউ না কেউ পায়। তো প্রথম যিনি পায় তাকে কি বলা হয়? মন্ত্রের দ্রষ্টা। মন্ত্রের কি বলা হয়? দ্রষ্টা, মানে যিনি প্রথম মন্ত্র স্বপ্নযোগে লাভ করেছেন। অর্থাৎ এই মন্ত্র বানানো কিছু নয়, এটা স্বপ্নযোগে কেউ একজন পায়, আর সেটার মাধ্যমেই সবাই সাপের হাত থেকে বাঁচে। একদম শেষ প্রশ্ন আমরা দেখব, বলিলাম পৌঁছে দিতে হবে না, শুধু আলোটা দাও। উক্তিটিতে কি প্রকাশ পেয়েছে? এই উক্তিটা কোন প্রেক্ষাপটে আছে আমরা একটু দেখার চেষ্টা করি। আমরা জানি যে আমাদের মৃত্যুঞ্জয় যখন অসুস্থ ছিল, মৃত্যুঞ্জয় যখন অসুস্থ ছিল, আমাদের ন্যাড়া কি করেছিল? ন্যাড়া কিন্তু তাকে দেখতে গিয়েছিল। তো ন্যাড়া দেখতে গিয়েছিল, তার কি ছিল? মৃত্যুঞ্জয়ের আমরা জানি যে 20-25 বিঘার একটা বাগান ছিল। 20-25 বিঘার বাগান। তো এই বাগানে কোনো কি ছিল না? প্রাচীর ছিল না। বাগানে কোনো প্রাচীর ছিল না। তো ন্যাড়া দেখতে গেছিল মৃত্যুঞ্জয়কে গভীর রাতে। রাতে সে যখন এই 20-25 বিঘার বাগানে একা একা আসবে, তার মধ্যে কিন্তু ভয় কাজ করতেছিল। কিন্তু তাকে এগিয়ে দেওয়ার জন্য প্রথমে যখন আমাদের বিলাসী বের হলো, বিলাসী তাকে জিজ্ঞাসা করতেছে যে ভয় করবে না তো একলা যেতে? অর্থাৎ বিলাসী কিন্তু জানতো ভয় করবে, তাও তাকে জিজ্ঞাসা করতেছে ভয় করবে না তো? কারণ বিলাসী তো মৃত্যুঞ্জয়কে রেখে যাইতে পারবে না, মৃত্যুঞ্জয়কে, অসুস্থ মৃত্যুঞ্জয়কে রেখে ন্যাড়ার সাথে সে যাইতে পারবে না, এই জন্য সে তাকে বলতেছে যে ভয় করবে না তো যেতে। এখন একটা মেয়ে মানুষ জিজ্ঞাসা করতেছে তাকে যে ভয় করবে না তো, সে কি বলতে পারে কখনো এই কথা? বলতে পারে না। অর্থাৎ তার মধ্যে কি যে একটা আত্মসম্মান বোধ ছিল, একটা পুরুষ হয়ে একটা নারীকে কিভাবে বললো যে যাইতে ভয় করতেছে? অর্থাৎ সে তখন কি বললো যে না, ভয় করবে না, শুধু আলোটা দাও। অর্থাৎ এই কথার মাধ্যমে আমাদের ন্যাড়ার মধ্যে যে আত্মসম্মান বোধ ছিল, সে জিনিসটাই ফুটিয়ে তোলা হয়েছে। তো এই ছিল আমাদের আজকের ক্লাস। আর তোমরা জানো যে আমাদের বি ইউনিট এক্সিলেন্ট কোর্সে ভর্তি চলছে।
তোমরা আমাদের বিগত বছরের রেজাল্ট, ক্লাস, স্টুডেন্ট ফিডব্যাক, এই জিনিসগুলো দেখবা, তারপরে তোমরা এই সিদ্ধান্ত নিবা যে কোনটা আসলে তোমাদের জন্য ভালো হতে পারে। তো তোমরা সবাই ভালো থাকবা। আচ্ছা, জমে যারা আছো তাদের কোনো প্রশ্ন আসে কিনা ক্লাস নিয়ে? জমে আমাদের যারা, যে কোনো বিষয় নিয়ে তোমার প্রশ্ন বলো, একটু শুনি। জুমে যারা আছো, আর অনেকেই জানো না যে কিভাবে জুমে ক্লাস করতে হয়। তোমাদের কিন্তু গতদিনও বলেছি আমাদের ওয়েবসাইটের কথা। আমাদের ওয়েবসাইট কি bdsoe.com। তোমরা ওয়েবসাইটে যাবে, ওয়েবসাইটে গেলে ওখানে তোমরা যখন কোর্সে এনরোল করবে প্রতিদিন কিন্তু ক্লাসের আগে জুম লিংক দেওয়া হয়। অনেকেই জানোই না যে জুমে কিভাবে জয়েন করতে হয়, বারবার জিজ্ঞাসা করো যে জুমে কিভাবে জয়েন করবো, জুমে কিভাবে জয়েন করবো। তো ওখানে গেলে তোমরা কিন্তু লিংক পাবে, ক্লাসের আগে জুম লিংক পাবে, সেখান থেকে তোমরা জুমে যুক্ত হতে পারবে। আর জুমে যুক্ত হলে তোমরা যে কোনো জিজ্ঞাসা কিন্তু তোমরা করতে পারবা। তো জুমে যারা আসো তোমাদের কোনো জিজ্ঞাসা আছে কিনা কোনো বিষয়ে, আজকের ক্লাসের কোনো প্রশ্ন নিয়ে বা বাংলার যে কোনো জিজ্ঞাসা? আচ্ছা, নাই। আচ্ছা, যাই হোক, আজকের ক্লাস এ পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকবা। তো দেখা হবে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম সবাইকে।